আলোচিত সাবেক আইজিপি বেনজির অবশেষে দুবাইয়ে গ্রেফতার। দুদকের পাসপোর্ট জালিয়াতি অবৈধ সম্পদ অর্জনের মামলায় ধরা, দ্রুতই ফেরানো হবে দেশে, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। ইন্টারপোলের রেড নোটিসের সূত্র ধরে দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্তের পর গ্রেফতার বেনজির। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। খুলনায় মসজিদে ঢুকে দুই ব্যবসায়ীকে গুলি, গুরুতর একজনকে আনা হলো ঢাকায়। চট্টগ্রামে মা মেয়েকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত 5 বছরের শিশু, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। রমিসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল স্বপ্নার জেল আপিল গ্রহণ, বিশেষ বেঞ্চে নারী শিশু নির্যাতন মামলা বিরতিহীন শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। পুশ ইন পুশ ব্যাক ঘিরে সীমান্ত উত্তেজনা, কুড়িগ্রাম চুয়াডাঙ্গায় 20 জনকে ছেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজেপি। কুষ্টিয়ায় শূন্য রেখা অনিশ্চিত অপেক্ষা 12 জনের। খেলনা থেকে রক্তে মিশছে সীসা, 3 কোটি শিশুর দেহে মাত্রাতিরিক্ত উপস্থিতি, স্বাস্থ্য ঝুঁকিতে অন্তঃসত্ত্বা নারীও, গবেষণার তথ্য আমলে নিয়ে ব্যবস্থার পরামর্শ। ছন্দহীন সাম্বায় ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। মেসির পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে এমি আর্জেন্টিনা দলের স্বস্তি। রাতে মাঠে নামছে নেদারল্যান্ডস ও জার্মানি। অবশেষে গ্রেফতার হলেন আলোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। পাসপোর্ট জালিয়াতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। দ্রুতই তাকে দেশে ফিরিয়ে আনা হবে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ইন্টারপোলের সহায়তায় বেনজির আহমেদকে গ্রেফতার পুলিশের বড় সাফল্য উল্লেখ করে মন্ত্রী বলেন, অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় 2024 সালের 18 এপ্রিল। সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদ। অনুসন্ধান চলাকালেই 2024 সালের 4 মে সপরিবারে দেশ ছাড়েন বেনজির। অনুসন্ধানে এখন পর্যন্ত বেনজির আহমেদ ও তার পরিবারের 621 বিঘা জমি, 19টি কোম্পানির শেয়ার, গুলশানে 4টি ফ্ল্যাট, 30 লাখ টাকার সঞ্চয়পত্র, 33টি ব্যাংক হিসাব এবং 3টি বিও হিসাব খুঁজে পায় দুদক। পরে সংস্থাটির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আদেশ দেন। বেনজির ও তার পরিবারের বিভিন্ন জায়গায় আরও সম্পদের তথ্য বেরিয়ে আসে বিভিন্ন সংবাদ মাধ্যমের অনুসন্ধানে। পুলিশের সাবেক মহাপরিদর্শক ও তার পরিবারের সদস্যদের নামে গোপালগঞ্জ ও মাদারীপুরে প্রায় 600 বিঘা জমি ক্রয় ও দখল হয়েছে। এর মধ্যে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট, গাজীপুরে 150 বিঘার বেশি জমিতে ভাওয়াল রিসোর্ট ও স্পা ছাড়াও নারায়ণগঞ্জের রূপগঞ্জে 24 কাঠা জমিতে ডুপ্লেক্স বাংলো তৈরি করেন সাবেক আইজিপি। এসব সম্পদ এরই মধ্যে নিয়ন্ত্রণে নিয়েছে প্রশাসন। প্রভাবশালী এই আইজিপি নানা কারণে ছিলেন বিতর্কিত। ক্ষমতার অপপ্রয়োগ করে টানা 10 বছর বেআইনিভাবে ঢাকা বোট ক্লাবের সভাপতি পদ ধরে রেখেছিলেন। ওই সময়ে ক্লাবটির প্রায় 32 কোটি টাকা আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। ভর্তির যোগ্যতা পূরণ না করেও অনিয়মের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ডিগ্রি নেন বেনজির। অবশেষে বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতে গ্রেফতারের তথ্য জাতীয় সংসদে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। রোববার অধিবেশনে তিনি জানান, তাকে গ্রেফতারে 2025 সালের 11 এপ্রিল ইন্টারপোলে আবেদন করে পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি। রেড নোটিশ জারির পর সাবেক এই আইজিপিকে গ্রেফতার করেছে দুবাই পুলিশ। তাকে দ্রুতই দেশে ফেরানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল কর্তৃক সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয় গ্রেফতারের জন্য। গত 12 জুন 2026 তারিখে সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাইরেক্টরেট জেনারেল অফ ফেডারেল ক্রিমিনাল পুলিশ, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি আবুধাবি হতে প্রেরিত একটি ইমেইলের মাধ্যমে
বাংলাদেশ সরকারকে জানানো হয়েছে যে দুর্নীতি মামলায় অভিযুক্ত বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে। এনসিবি আবুধাবির সাথে সমন্বয়পূর্বক অতি দ্রুতই তাকে বাংলাদেশে নিয়ে আসা হবে। 2024 সালের অক্টোবরে বেনজিরের বিরুদ্ধে করা দুদকের মামলায় বলা হয়, পরিচয় গোপন করে সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও তিনি নীল বা লাল পাসপোর্ট গ্রহণ করেননি, বরং ক্ষমতার অপব্যবহার করে বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরি করেন। পাসপোর্ট জালিয়াতির মামলায় দুবাইয়ে তাকে গ্রেফতার করা হলেও দেশে ফেরানোর পর অবৈধ সম্পদ অর্জন সহ অন্যান্য মামলার মুখোমুখি করা হবে। ইন্টারপোলে আবেদন করেছিলাম দুইটা মামলার প্রেক্ষিতে। মামলা দুটি, একটা পাসপোর্ট জালিয়াতির মামলা আর একটি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের একটা মামলায় চার্জশিট দেওয়া হয়েছে, আপনাদের ইতিমধ্যে বলেছি, সেটা ট্রায়াল চলছে। পাসপোর্ট জালিয়াতি সহ আরও 5টি মামলার তদন্ত চলছে। বেনজির আহমেদকে গ্রেফতারের বিষয়টি গত 12 তারিখ একটি চিঠির মাধ্যমে বাংলাদেশ কর্তৃপক্ষকে অবহিত করেছে দুবাই পুলিশ। বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত আইজিপি ছিলেন। এর আগে তিনি 2015 সালের জানুয়ারি থেকে 2020 সালের এপ্রিল পর্যন্ত র্যাবের মহাপরিচালক ছিলেন। তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। সিঙ্গাপুর বা থাইল্যান্ড যেতে লন্ডন থেকে উড়াল, দুবাই ট্রানজিটের সময় বাধে বিপত্তি। বিমানবন্দরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় ধরা পড়েন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। ইন্টারপোলের তথ্যের সঙ্গে ক্যামেরায় তার ছবি মিলিয়ে দেখে পরিচয় নিশ্চিত হয় দুবাই পুলিশ। কিছুক্ষণের মধ্যে গ্রেফতার হন বেনজির। এ সময় তার কাছে ছিল একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট। দুদকের মামলায় ইন্টারপোলের ওয়েবসাইটে অনেকদিন ধরেই মোস্ট ওয়ান্টেড আসামি সাবেক আইজিপি বেনজির আহমেদ। তাকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহায়তা দিয়েছিল বাংলাদেশ। দুবাইয়ে বাংলাদেশ কমিউনিটির সদস্যরা জানান, লন্ডন থেকে এশিয়ার একটি দেশের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ। পরিকল্পনা ছিল দুবাইয়ে ট্রানজিট শেষে গন্তব্যে পৌঁছানোর। তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ক্যামেরায় ধরা পড়ে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেই হয়ে যায় তার যাত্রার শেষ গন্তব্য। বিমানবন্দরে অত্যাধুনিক এআই ভিত্তিক ফেস রিকগনিশন প্রযুক্তিতে শনাক্ত হওয়ার পর ইন্টারপোলের তথ্য ভান্ডার মিলিয়ে তাকে গ্রেপ্তার করে দুবাই পুলিশ। পুলিশ সদর দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। দুবাই পুলিশের বরাতে জানা যায়, বেনজির লন্ডন থেকে সিঙ্গাপুর বা থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন। নির্ধারিত ফ্লাইটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রানজিটে নামার পর অন্য যাত্রীর মতোই ইমিগ্রেশন ও নিরাপত্তা ব্যবস্থার আওতায় আসেন তিনি। ইন্টারপোলের সেই নোটিশের সূত্র ধরে দুবাই বিমানবন্দরে এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার পর দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করে। 12 জুন দুবাইয়ের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো ইমেলের মাধ্যমে বাংলাদেশ সরকারকে বেনজির আহমেদের গ্রেপ্তারের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়। জানা গেছে, গ্রেপ্তারের সময় তার কাছে একাধিক দেশের পাসপোর্ট ও আমিরাতের বৈধ রেসিডেন্সি পারমিট ছিল। আওয়ামী লীগ সরকারের সময় থেকে সীমায় দুর্নীতির প্রতীক হয়ে ওঠা সাবেক আইজিপি বেনজির আহমেদ দুবাইয়ে আছেন এমন আলোচনা মানুষের মুখে মুখে। সেখানে নামে বেনামে অঢেল সম্পদ গড়েছেন বলেও লোকমুখে আছে নানা আলোচনা। রাহানুর রানা, সময় সংবাদ। খুলনায় এবার মসজিদের ভেতরে ঢুকে 2 মুসল্লিকে গুলি করেছে দুর্বৃত্তরা। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হামলা বলে ধারণা করছে পুলিশ। একের পর এক এমন ঘটনায় আতঙ্কিত নগরবাসী। শান্ত খুলনা শহরে এখন প্রতিদিনই বাড়ছে খুন আতঙ্ক। অপরাধীদের থেকে নিরাপদ নয় মসজিদের ভেতরও। রোববার ভোরে খুলনা মহানগরীর দৌলতপুর থানার বিএল কলেজ সড়কের ওজোপাড়িকো বিদ্যুৎ জামে মসজিদে ঘটে নৃশংস ঘটনা। স্থানীয়রা জানান, রোববার ফজরের নামাজ আদায় শেষে মসজিদের ভেতরে কোরআন তেলাওয়াত করছিলেন খালিশপুরের উত্তর কাশীপুর এলাকার লোকমান হাকিম ও আলম শেখ। এ সময় দুর্বৃত্তরা মসজিদে ঢুকে লোকমানকে উদ্দেশ্য করে বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় গুলিবিদ্ধ হন সঙ্গে থাকা আলমও। পরে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। লোকমান হাকিমের অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় পাঠানো হয়। ওনার একটা গুলি লাগছে হচ্ছে এখানে, আর একটা গুলি দেখলাম হচ্ছে এই যে পেটের এখানে একবার স্পষ্ট দেখা যাচ্ছে ভিতরে ঢুকে গেছে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা এটা এলাকাবাসী তার সবার একটাই দাবি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। কারা করেছে এ বিষয়ে আমরা মোটামুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। আমাদের আভিযানিক দল বাইরে আছে, আমরা অচিরেই আশা করি ক্রিমিনালকে গ্রেপ্তার করতে পারবো। সাম্প্রতিক সময়ে খুলনা মহানগরী ও আশেপাশের এলাকায় খুন, ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক ঘটনায় জনমনে উদ্বেগ বাড়ছে। খুলনা একের পর এক এই যে খুন হচ্ছে, এগুলো আসলে
বলে কোনো লাভ নাই। ঠিক আছে, কি বলবো, একের পরে এক, কোনো বিচারও নাই। এর আগে গত শুক্রবার খুলনার লবণচড়া এলাকায় এক বিএনপি নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। এদিকে চট্টগ্রামে বাড়িতে ঢুকে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ সময় 5 বছরের ছেলে গুরুতর জখম হয়েছে। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত। অন্যদিকে পাওনা টাকা চাওয়ায় মুন্সিগঞ্জে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আহত শিশুপুত্রকে কোলে নিয়ে নির্বাক বাবা, একই সঙ্গে হারালেন স্ত্রী কন্যাকে। মর্মান্তিক কাণ্ডে জড়িত থাকার সন্দেহের তীর প্রতিবেশীর দিকে। স্বজনদের দাবি, চট্টগ্রামের আনোয়ারার বড়ুয়াপাড়া এলাকার তেজপ্রিয় বড়ুয়ার সঙ্গে এনি বড়ুয়ার আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। এর জেরে শনিবার রাতে অ্যানি ও তার মেয়ে প্রিয়ন্তীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠে তেজপ্রিয়র বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয় 5 বছরের ছেলে পিয়াস। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত প্রতিবেশী। তার ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ। জিজ্ঞেস করে, তোমাকে কে মারছে? ও তেজবড়ু, বেঠান্ত বড়ুয়া ছেলে তেজবড়ুয়া মারছে। খুনিকে 24 ঘন্টার মধ্যে এনে গ্রেফতার করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়েছে। আমরা আইডেন্টিফাই করেছি তাকে এবং তাকে ধরার জন্য সকল রকমের আমাদের চেষ্টা চলছে। অন্যদিকে ধারের টাকা ফেরত চাওয়ায় কাল হলো মুন্সিগঞ্জের আরিফ ব্যাপারী। 46,000 টাকার জন্য খুন হলেন তিনি। রোববার সকালে পূর্ব শিলমান্দি জসিমনগর এলাকায় বাড়ির পাশে পরিত্যক্ত জমি থেকে আরিফের লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, সম্প্রতি শহরের মুন্সিরহাট বাজারের নূর মোহাম্মদ নামে এক কসাইকে 46,000 টাকা ধার দেন দুই ভাই আকাশ ও আরিফ ব্যাপারী। টাকা ফেরত চাওয়া নিয়ে শনিবার সকালে মারামারির ঘটনাও ঘটে। এমনকি নূর মোহাম্মদের বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় লিখিত অভিযোগও দেন আকাশ। এরই জেরে এই হত্যাকাণ্ড বলে ধারণা পরিবারের। 49,000 টাকার মতন পাম। পরে থানায় একটা অভিযোগ করছি। প্রাথমিকভাবে ধারণা করছি যে ছুরিকাঘাতের ফলে যে রক্তক্ষরণ হয়েছে, এই রক্তক্ষরণের ফলে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত নূর। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা সই আজ, দাবি ট্রাম্পের। দিনক্ষণ চূড়ান্ত হয়নি বলছে তেহরান। চুক্তির বিরুদ্ধে ইরানিদের বিক্ষোভ, নেতানিয়াহুকে ব্যর্থ আখ্যা লাপিদের। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। বিশেষ বেঞ্চে মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীন শুনানির মাধ্যমে আবেদন অ্যাটর্নি জেনারেলের। মাত্র কয়েক কার্যদিবসে বিচারিক আদালতে শেষ হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার। এবার সেই দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত রাখতে চায় রাষ্ট্রপক্ষ। এর মধ্যে রোববার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল ও স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। দ্রুত শুনানির জন্য আদেশের কপি সংশ্লিষ্ট শাখায় পাঠানোর আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত স্বপ্না আপিলে দাবি করেছেন হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা ছিল না। অন্যদিকে সোহেল রানা পারিবারিক অশান্তি, অভাব ও মাদকাসক্তির কথা উল্লেখ করে দাবি করেছেন মাদকের প্রভাবে কি ঘটেছে তা বুঝতে পারেননি। নেশাগ্রস্ত হওয়ার কারণে ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত, অবচেতনভাবে হয়েছে। কিভাবে যে ঘটনাটি ঘটেছে আমি বুঝতে পারি নাই। স্বপ্না বলেছে, সংশ্লিষ্ট মামলার ঘটনার সাথে আমি কোনোরূপ জড়িত নেই। আমাকে এই মামলার ঘটনার সাথে অন্যায়ভাবে জড়ানো হয়েছে। এদিকে নারী ও শিশু নির্যাতন মামলাগুলো শুনানির জন্য গঠিত হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানির আবেদন জানান অ্যাটর্নি জেনারেল। বলেন, বিরতিহীনভাবে এসব মামলার শুনানি করতে চায় রাষ্ট্রপক্ষ। রাষ্ট্রের পক্ষ থেকে এই মামলাগুলো শুনানি এবং নিষ্পত্তিতে আমরা কোনো রকম মুলতবি গ্রহণ করব না। আমার নেতৃত্বে আমরা এই সমস্ত মামলাগুলো শুনানির জন্য বিশেষ টিম গঠন করেছি। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববার আসিয়া হত্যাসহ 20 মামলার 48 ফাঁসির আসামির ডেথ রেফারেন্স শুনানির জন্য আসে কার্যতালিকায়। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপের খবর। ছন্দহীন সাম্বায় ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো ব্রাজিল। ভিনিসিয়াসের গোলে মান বাঁচে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। মরক্কোর সঙ্গে 1-1 গোল ড্র করে তারা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেডলাইফ স্টেডিয়ামে উপস্থিত ছিলেন 80,000 দর্শক।
মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচে ড্র করায় মন খারাপ ব্রাজিল সমর্থকদের, তবে পয়েন্ট ভাগাভাগিতে খুশি মরক্কো সমর্থকরা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে বিস্তারিত। ব্রাজিল ও মরক্কোর ম্যাচটি দেখতে সকাল থেকে স্টেডিয়ামমুখী হাজার হাজার দর্শক বাদ্য বাজিয়ে নিজ দেশের পতাকা হাতে নিয়ে জার্সি পরে নেচে গেয়ে ম্যাচটি উপভোগ করেছেন তারা। সব দিক বিবেচনা নিয়েই বলা যায় এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ম্যাচ এটি। দুর্দান্ত এই ম্যাচের 100 মিনিটই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। একে তো ব্রাজিল, পক্ষে বিপক্ষে সমর্থকের অভাব নেই। বাংলাদেশিরা ছিলেন দুই শিবিরে বিভক্ত। মরক্কো একটু বেটার খেলেছে আই বিলিভ, বিকজ ওরা অনেক গোল করার পসিবিলিটি ওদের অনেক বেশি ছিল, হাই চান্সেস ছিল। অনেক এক্সাইটিং ছিল, ইমোশনাল রোলার কোস্টারের মতো, কিন্তু রিগার্ডলেস আমরা খুব হ্যাপি যে আমরা অ্যাটলিস্ট হারিনি। ওদের ডিফেন্স অনেক ভালো ছিল, বাট ব্রাজিল নেক্সট টু দ্যাটস গোনা বি আস, উই গোনা উইন। দুইজনই অনেক ভালো খেলছে, আমি আজকে ব্রাজিল সাপোর্টার হয়ে আসছি। ব্রাজিল মরক্কো ম্যাচ ঘিরে নিউ ইয়র্ক ও নিউ জার্সি যেন পরিণত হয় উৎসবের নগরীতে। ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে খেলা দেখতে গিয়েছিলেন দেশের ক্রিকেটের আইকন সাকিব আল হাসান। দর্শক গ্যালারিতে বসে খেলা দেখেছেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। ম্যাচ ড্র হলেও দুই দলের সমর্থকরাই খুশি, কেউই হতাশ নন। খেলা দেখতে নানা শ্রেণী পেশা ও বয়সী মানুষের উপস্থিতিও ছিল চোপাড়ার মতো। They were on point and they were like really tough. Yeah. We play good, not as much as we hoped for, but it's fine. Okay, Brazil is still gonna win this World Cup. I hope Brazil win, but they're empty. Game today was good, 1-1. Honestly, think we could have done a little bit better, missed some open goals, but I think we showed Brazil that we're the better team at the end. It was good. It was amazing. It was really good. We're winning next game. It was a good game. It was a good game. Both teams clearly got very tired at the end. সমর্থকরা বলছেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ব্রাজিল মরক্কো কেউই জয়ী হতে না পারলেও জিতেছে খেলা, জিতেছে ফুটবল। দুর্দান্ত এক খেলা উপহার দিয়েছে ব্রাজিল এবং মরক্কোর খেলোয়াড়রা। এখন সামনের দিনগুলোতে মরক্কো এবং ব্রাজিল কি করে সেটি দেখার বিষয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিশ্বকাপ উন্মাদনায় মেতে উঠেছে বাংলাদেশও, যার ঢেউ ছড়িয়ে পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি সহ বিভিন্ন জেলা শহরে। বড় পর্দায় প্রিয় দল ব্রাজিলের ম্যাচ উপভোগ করেন শত শত ফুটবল প্রেমী, যদিও ম্যাচ শেষে তাদের কণ্ঠে ছিল হতাশার সুর। শেষ রাতে অন্ধকার ভেদ করে প্রিয় দলের খেলা দেখতে সমর্থকদের উপচে পড়া ভিড়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বড় পর্দায় বিশ্বকাপে ব্রাজিল মরক্কোর ম্যাচ উপভোগ করেন দর্শকরা। খেলা ঘিরে উৎসবমুখর পরিবেশে মেতে উঠেন সবাই। প্রিয় দল ব্রাজিলকে সমর্থন দেন সেলেসাও ভক্তরা। আর্জেন্টিনায় কিন্তু এখনো 60টা নেই, কিন্তু তারা বলতে পারবে না, তাদের জন্ম হয়েছে 2022 পর থেকে। আমাদের হাতে অনেক শিরোপা আছে, তারপর আমরা শিরোপা পিপাসু। আমরা চাই এবার আমাদের হ্যাকসা মিশন পূরণ হবে। এখানে 6টা স্টার হবে। আমরা যারা আর্জেন্টিনার আছি মরক্কো সাপোর্ট করব। রাজধানীর পাশাপাশি একই উত্তেজনা ছড়িয়েছে দেশের বিভিন্ন জেলায়। রংপুর টাউন হল চত্বরে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়। বহুল প্রতীক্ষিত ব্রাজিল মরক্কো ম্যাচ দেখতে বড় পর্দার সামনে হাজির হন ব্রাজিল সমর্থকরা। অনেক আশা নিয়ে সকালবেলা ঘুম থেকে খেলা দেখতে আসছিলাম, ব্রাজিল জিতবে, কিন্তু ব্রাজিল জিতলো না, বেশটা ড্র হইলো, যার কারণে খুবই খারাপ লাগলো। অসাধারণ তারা খেলা দিয়েছে, আমরা তাদের শুভকামনা রইলো, আগামী দিনেও তারা এর থেকে ভালো খেলা দেবে। কিছু বলার নেই, পরের ম্যাচগুলো আমরা নিম্ন 3 থেকে 4 গোল করে আমরা জিতবো। খেলা ঘিরে উৎসব মুখর পরিবেশে মেতে উঠেন সবাই, তবে ম্যাচটি 1-1 গোলে ড্র হওয়ায় কিছুটা হতাশ ব্রাজিল সমর্থকরা। প্রথম গোলটা হজম করার পর যেভাবে ফুটবল উপহারটা দিয়েছেন ব্রাজিল, এটাই আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করি। হতাশ কিছুটা, হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল, কোনো অসুবিধা নাই। প্রিয় দল ব্রাজিলের পারফরমেন্সে আস্থা রেখে সামনের ম্যাচে জয়ের প্রত্যাশা ফ্যানদের। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বস্তির সুবাতাস আর্জেন্টিনা শিবিরে। শিরোপা ধরে রাখার মিশনে লিওনেল মেসির পর ইনজুরির শঙ্কা উড়িয়ে অনুশীলনে যোগ দিয়েছেন এমি মার্টিনেজও। তবে এখনও 3টি পজিশন নিয়ে দ্বিধায় ভুগছেন কোচ লিওনেল স্ক্যালোনি। 17 জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে আর্জেন্টিনার একাদশ নিয়ে দুশ্চিন্তা কমেছে কোচ লিওনেল স্কালোনির। পুরোপুরি ফিট মেসি, মার্টিনেজ খেলবেন প্রথম ম্যাচ থেকেই। অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন বাকিরাও। স্কালোনির মাস্টার মাইন্ড পরিকল্পনা আর ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধা। আলবি সেলেস্তেদের ম্যাচ ঘিরেও তাই দর্শকদের বাড়তি প্রত্যাশা। রেফারি প্যানেলেও থাকছে আর্জেন্টিনার লাকি চার্ম, যার বাঁশির ফুৎকারে ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছিল। বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল আলবি সেলেস্তেরা। কাতার বিশ্বকাপে ফ্রান্স আর্জেন্টিনার ম্যাচের সেই রেফারি সাইমন মার্চিনিয়ার কাঁধেই পড়েছে মেসিদের প্রথম ম্যাচ পরিচালনার দায়িত্ব। তবে আছে মুদ্রার ওপিঠও। একই রেফারির বাঁশিতে পাওয়া পেনাল্টি মিস করেছিলেন মেসি। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে ১-১ ড্র করে আর্জেন্টিনা। তবে একাদশ সাজাতে আরও কিছু হিসেব নিকেশ করতে হচ্ছে লিওনেল স্কালোনিকে। ইনজুরির কারণে প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন দলের রক্ষণভাগের অভিজ্ঞ খেলোয়াড় নিকোলাস তাগলিয়াফিকো। হন্ডুরাসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়ে প্রথমার্ধের পর মাঠ ছাড়তে হয়েছিল তাকে। পরে তার পেশি ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকরা। এদিকে সেন্ট্রাল ফরওয়ার্ডে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ন আলভারেজের মধ্যে যে কোনো একজনকে নামানো হবে। মূল ম্যাচে নামার আগে আরও 4টি প্র্যাকটিস সেশন করবে দল। সেখানে ক্রিস্টিয়ানো রোমেরো ভালো করলে একাদশে অগ্রাধিকার দেয়া হবে তাকে। মিডফিল্ডে বরাবরের মতোই কোচের ভরসা রদ্রিগো ডি পল, অ্যালিস্টার, এনজো ফার্নান্দেস ও থিয়াগো আলমাদা। ফুটবলের এই মহাযজ্ঞে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে 17 জুন আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে আর্জেন্টিনা। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা চালাচ্ছে বিএসএফ। কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা দিয়ে 20 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করেছে বিজেপি। এদিকে কুষ্টিয়া সীমান্তের শূন্য রেখায় 3 দিন ধরে অবস্থান করছেন 12 জন। পতাকা বৈঠকের পরেও মেলেনি কোনো সমাধান। রোববার ভোরে কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফ 6 জনকে পুশিনের চেষ্টা চালালে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে স্থানীয়রা। বিজিবি ও স্থানীয়দের সতর্ক অবস্থানে ভেস্তে যায় বিএসএফের চেষ্টা। বিজিবি জানায়, প্রতিরোধের মুখে গয়টাপাড়া সীমান্তের শূন্য রেখায় রাখা হয়েছে পুশিনের জন্য জড়ো করা লোকজনকে। এছাড়া বন্ধুরচর সীমান্ত দিয়ে 3 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করে বিজিবি। এর আগেও চলতি মাসে রৌমারী সীমান্ত দিয়ে পুশিনের চেষ্টা করা হয়। বিজিবির বাধার মুখে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে 11 জনকে পুশিনের চেষ্টা করেও পারেনি বিএসএফ। পরে তাদের ভারতে ফিরিয়ে নেওয়া হয়। পুশিন প্রতিরোধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে 3 দিন ধরে শূন্য রেখায় নারী শিশু সহ 12 জন। পতাকা বৈঠকে পুশ ইনের বিষয়ে অস্বীকার করেছে বিএসএফ। তবে নাগরিকত্ব যাচাই বাছাই শেষে 12 জনকে ফেরত নেওয়া হবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত জানাবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। নওগাঁ সীমান্তে পুশিং ঠেকাতে শূন্যরেখার কাছে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পুশিং ঠেকাতে জনসচেতনতা বাড়াতে সীমান্ত গ্রামগুলোতে মাইকিং সহ নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। বাংলাদেশি বলে ভারতীয় লোককে পুশিং করার চেষ্টা করতেছে। আমরা বিজিবির সাথে সর্বদাই আমরা রাতে দিনে এবং সবসময় আমরা থাকতেছি এবং তাদেরকে প্রতিহত করার চেষ্টা করতেছি। হবিপুর থানাতে ওরা লোক লিয়েছে, লুককে রেখেছে। সন্ধ্যার সময় ওরা পার করার চেষ্টা চালাইছে। আমরা লাঠি লাদনা নিয়ে মনে করেন যে বর্ডার হই হল্লা করে ঘেরাও করে আছে। বিএসএফ সন্ধ্যার পরে ফুট করে লাইট অফ করে দেয় রাত্রিবেলা, মানে এসারের পরপরই আর কি, মানে অফ করে দিয়ে 2-3টা গাড়ি আসে, উপরে লোক উঠে রাখে, বুঝছেন, ওই লাইট করার পরপরই পার করার চেষ্টা করে। চাঁপাইনবাবগঞ্জে 9 দিনে 2 দফায় বিএসএফ এর পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয়রা। নদী ও বিলের নৌকা এবং ড্রোন ক্যামেরা দিয়ে টহল ও নজরদারি করছে বিজিবি। রাতের অন্ধকারে নাইট ভিশন ক্যামেরা দিয়ে চলছে নজরদারি। এছাড়া পুশিং ঠেকাতে ঠাকুরগাঁও সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। তানজিল হাসনাত, সময় সংবাদ। সন্ধ্যার সময় আরো থাকছে নারী টি-20 বিশ্বকাপের শুভ সূচনা বাংলাদেশের। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে 6 উইকেটে হারিয়েছে টাইগ্রেস। ম্যাচ সেরা জুয়াইরিয়া ফেরদৌস। শিশুর কান্না থামাতে হাতে দেয়া খেলনা কতটা নিরাপদ? খেলনার রঙে থাকা সীসা মুখ হয়ে মিশছে শিশুর রক্তে, এমন ভয়াবহ তথ্য দিয়েছে গবেষণা সংস্থা এসডো। আইসিডিডিআরবির আরেক গবেষণা বলছে, দেশে 6 বছরের কম বয়সে প্রায় 3.5 কোটি শিশুর শরীরে
পাওয়া গেছে মাত্রাতিরিক্ত সীসার উপস্থিতি। অনুপ দত্তের ছবিতে আবু সাইদ নিশানের রিপোর্ট। রঙিন খেলনায় মগ্ন শিশুরা, কেউ খেলছে, কেউ খেলনার অংশ মুখে দিচ্ছে, অথচ যে খেলনা আনন্দ দেওয়ার কথা সেটিই হয়ে উঠছে বিষের উৎস। খেলনার রঙে থাকা সীসা হাত গড়িয়ে মুখ হয়ে মিশছে শিশুর রক্তে। এই যে বিষাক্ত পদার্থগুলো যে দিচ্ছে, এগুলো সবাইকে জানানো দরকার। এসব খেলনা তো আমি ওদের সাথে খেলি, তো আমার তো ক্ষতি হতে পারে। বাচ্চারা এই যে মুখে নিচ্ছে, যতবার আমি নিষেধ করবো আরো বেশি মুখে নিবে। গবেষণা সংস্থা এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এসডো বলছে, কিছু রঙে পাওয়া গেছে নিরাপদ সীমার চেয়ে 1000 গুণেরও বেশি সীসা, যা ব্যবহার হয় শিশুদের খেলনা ও গৃহস্থালী রঙে। দেশে 6 বছরের নিচে প্রায় 3.5 কোটি বেশি শিশুর রক্তে পাওয়া যাচ্ছে বিষাক্ত ধাতু সীসা, যার অন্যতম কারণ বাচ্চাদের এসব নিম্নমানের খেলনা। যেখানে আন্তর্জাতিক মানদণ্ড 90 ppm, সেখানে বেশ কিছু খেলনায় পাওয়া যাচ্ছে 1 লক্ষ ppm-এরও বেশি। গবেষণা সংস্থা এসডো বলছে, শুধু শিশুরাই নয়, ঝুঁকিতে রয়েছেন গর্ভবতী নারীরাও। জরিপে দেখা গেছে প্রায় 8% অন্তঃসত্ত্বা নারীর রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার ওপরে। সীসা আমাদের শিশু, আমাদের বয়স্ক, আমাদের গর্ভবতী নারী, তাদেরকে অনেকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ক্ষতিগ্রস্তটার লেভেলটা এমন যে যেটা আসলে রিকভার করা যায় না। ইউনিসেফ ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2025 সালের জরিপ বলছে, দেশে 6 বছরের কম বয়সী শিশুর প্রায় 38% রক্তে সীসার মাত্রা নিরাপদ সীমার উপরে। সংখ্যার হিসাবে যা প্রায় 3.5 কোটি শিশু। ইমিডিয়েটলি আমাদের হচ্ছে যে সীসা থেকে শিশুদের রক্ষা করতে হলে এক্সপোজার সোর্সগুলো বন্ধ করতে হবে। এর কোনো অল্টারনেটিভ আসলে আমাদের নাই। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী সীসা দূষণের কারণে বাংলাদেশের শিশুদের প্রায় 2 কোটি IQ পয়েন্ট হারিয়েছে। বাংলাদেশ সরকার অ্যানুয়ালি 6 থেকে 9% জিডিপি লসের শিকার হচ্ছে। তো এটা শুধুমাত্র যে একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস বা হেলথ ক্রাইসিস সেটা না, এটা কিন্তু একটা ওভারঅল দেশের যে জাতীয় যে উন্নয়ন সেখানেও কিন্তু ইম্প্যাক্ট ফেলছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের খেলনা ও পণ্যের বাজার নিয়ন্ত্রণ এবং কঠোর নজরদারি ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয়। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। এবার দেশের বাইরের খবর। আজ ইরান যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। তবে রোববার কোনো চুক্তি সই হচ্ছে না বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তিনি জানান, আগামী 2-1 দিনের মধ্যে জেনেভা বা অন্য কোথাও সফরের পরিকল্পনা নেই তাদের। যদিও মার্কিন গণমাধ্যম এক্সিওস জানিয়েছে, পাকিস্তান, কাতার, মিশর ও তুরস্কের মধ্যস্থতায় হওয়া আলোচনার অংশ হিসেবে ভার্চুয়াল বৈঠকে এই সমঝোতা চূড়ান্ত হতে পারে। এদিকে ইসরায়েল এই চুক্তির অংশ নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। ইন্টারপোলের হুলিয়া নিয়ে লন্ডন থেকে উড়াল। দুবাই বিমানবন্দরে AI ক্যামেরা শনাক্তের পর গ্রেফতার সাবেক আইজিপি বেনজির আহমেদ। দ্রুত দেশে ফেরাতে তৎপর সরকার। খুলনায় মসজিদে ঢুকে 2 ব্যবসায়ীকে গুলি, গুরুতর একজনকে আনা হলো ঢাকায়। চট্টগ্রামে মা মেয়েকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত 5 বছরের শিশু, অভিযুক্ত প্রতিবেশী পলাতক। চন্দন সাম্বায় ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু ব্রাজিলের। মেসির পর ইনজুরি কাটিয়ে অনুশীলনে এমি আর্জেন্টিনা দলের স্বস্তি। রাতে মাঠে নামছে নেদারল্যান্ডস ও জার্মানি। দর্শক, সন্ধ্যার সময় এই ছিল এখনকার মতো। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। ধ্রুব, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।